ম্যাডাম, একজন বৃদ্ধা এসেছেন। খুব অসহায় অবস্থা, গায়ে জ্বর। মনে হয় সাথে কেউ নেই, কিন্তু ভিখারি না। দেখে তো ভদ্রঘরের মহিলা মনে হচ্ছে। অফিস রুমে ঢুকে সোনালির উদ্দেশ্যে বলল, ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রুমে। সোনালি তখন কম্পিউটারে বেশ মনোনিবেশ করে কিছু একটা দেখছিল। রুমির কথা শুনে মুখ তুলে এসে বলল, ওনার চিকিৎসার ব্যবস্থা করো। আগে একটু সুস্থ হয়ে উঠুক, তারপর সমস্ত কিছু জেনে পরে কি ব্যবস্থা করা হবে দেখা যাবে। সোনালি চ্যাটার্জি, বয়স ৩৫ বছর, একজন সফল স্বনির্ভর নারী, যে বর্তমানে ৫০,০০০-এর বেশি মহিলার জীবনে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা। অল্প শিক্ষিত, সমাজে অবহেলিত নারীদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ দিয়ে তাদের আত্মনির্ভর করে তুলেছে। দুটো গার্মেন্ট ফ্যাক্টরি, ৩টি এনজিও, একটা বৃদ্ধাশ্রম চলে তার তত্ত্বাবধানে। তাছাড়া গরিব ছেলেমেয়েদের বিনামূল্যে শিক্ষাদান, পথ শিশুদের শিক্ষা, আরও বিভিন্ন রকম সমাজসেবার কাজ। এর মাধ্যমেই আজ সমাজে একজন বিখ্যাত পরিচিতা সোনালী চ্যাটার্জি। আসলে এটা বৃদ্ধাশ্রম হলেও সেখানে সেই সব মানুষেরা স্থান পায় যাদের এই পৃথিবীতে কোনো আশ্রয় নেই, পরিবার যাদের ত্যাগ করেছে। সমাজের অবহেলিত মানুষগুলো আজকে সোনালীর আশ্রয়ে এসে নিজেদের একটা নতুন জীবন খুঁজে পেয়েছে। ওর কাছে আসে কোনো মানুষ কোনোদিন খালি হাতে ফিরে যায় না। এর বাইরেও সোনালীর একটা পরিচয় আছে। সে একজন স্বনামধন্য লেখিকা এবং একজন মোটিভেশনাল স্পিকার। এইটা তার সামাজিক পরিচয়। এর সাথে সে এক সন্তানের মা এবং একজনের স্ত্রী। সামাজিক কাজের পাশাপাশি সে তার সংসার জীবনেও খুব সুন্দরভাবে সামলে রেখেছে। অথচ আজ থেকে ১০ বছর আগে সে ছিল এক মধ্যবিত্ত পরিবারের সাধারণ একটি মেয়ে, যার স্বপ্নগুলো ছিল খুবই সাধারণ। অনেক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়ে থাকে, এমন আমূল পরিবর্তন, জীবনে এমন কঠিন যুদ্ধ সে কিভাবে জয় করল। প্রতিবার উত্তরে সে বলেছে, প্রতিটা মানুষের জীবনে একটা ধাক্কা বড্ড বেশি দরকার। সেই ধাক্কাটাই ওই মানুষটাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। কিন্তু এর পেছনের ইতিহাস আজও সবার অজানা। ২ দিন পরে, এখন কেমন আছেন ওই মহিলা? রুমিকে জিজ্ঞেস করল সোনালি। আগের থেকে ভালো। কিছু বললেন নিজের ব্যাপারে? হ্যাঁ বললেন, খুবই প্যাথেটিক ম্যাডাম। সোনালি একটু হালকা হেসে বলল, এই আশ্রমে যারা আসেন, এত বছর তো দেখছ, কোনো মানুষের গল্প কি খুব সুখের? প্যাথেটিক না হলে কারো জায়গায় এখানে হয়? হ্যাঁ, সেটাই কথা ম্যাডাম। তাই এনার গল্পটা কি? এক ছেলে, এক মেয়ে। মেয়ে বিয়ে করেছে, যেমনি অবস্থাপন্ন সুখী সংসার। এক ছেলে আর মায়ের সংসার ছিল। বছর ১০ আগে ছেলের বিয়ে দেন। জমি জায়গা সবকিছুই মহিলার নামে লেখা ছিল। আর স্বামী মারা যাওয়ার আগে বেশ কিছু টাকা রেখে গিয়েছিল ব্যাংকে ওনার নামে। তা এতদিন ছেলে মেয়ে দুজনেই মায়ের প্রতি ভালো আচরণ করেছে। ছেলের বিয়ে ৩ বছরের পর থেকেই সবকিছু বদলে যায়। তারপর কায়দা করে ওই মহিলা ছেলে আর মেয়ে মায়ের সব সম্পত্তি লিখিয়ে নেয়। এরপর শুরু হয় অত্যাচার। ছেলের বউ দুচ্ছাই করে, খেতে দেয় না, গায়ে হাত দেয়, কিন্তু ছেলে কোনো প্রতিবাদ করে না। দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে মেয়ের কাছে চলে যায় বৃদ্ধা, কিন্তু মেয়েও লাঠিঝাড়া মেরে নামিয়ে দেয় তাকে। যতদিন টাকা ছিল ততদিন মায়ের কদর ছিল। টাকা শেষ, মাও বাতিলের খাতায়। এই বলে থামল রুমি। সোনালি বলল, চলো দেখি, আমি একবার দেখা করে আসি। আর শোনো, রবিনকে বলে দাও ওনার জন্য দোতলার ঘরটা দিতে। পাল কাকিমার সাথে থাকবেন উনি। আর কিছু কাপড় কিনে আনতে বলো। রুমি রবিনকে ডেকে বলে দিল। তারপর সোনালিকে নিয়ে গেল ওই মহিলার কাছে। ঘরে জানলার কাছে বসে বাইরের দিকে উদাস নয়নে তাকিয়েছিলেন বৃদ্ধা। রুমি গিয়ে বৃদ্ধার কাঁধে আলতো হাতের ছোঁয়া রেখে বলল, মাসিমা, আপনাকে আমাদের ম্যাডামের কথা বলেছিলাম না, যিনি এই সবকিছুর মালকিন? উনি আপনার সাথে দেখা করতে এসেছেন। বৃদ্ধা চোখের গড়িয়ে পড়া জল মুছে পেছনে ঘুরে তাকালো। বেশ কিছুক্ষণের নিস্তব্ধতা। সোনালিও যেন একটু থমকে গেল, কোনো কথা বলতে পারল না। লজ্জায় অপমানে বৃদ্ধার মাথা মাটির সাথে মিশে যেতে চাইছিল। সোনালি রুমিকে বলল, তুমি যাও, গিয়ে দেখো ওপরে নতুন বেড দেওয়া হলো কিনা, আমি আসছি। রুমে চলে যাওয়ার পর বিছানার কাছে একটা চেয়ার টেনে নিয়ে সোনালি বসল বৃদ্ধার মুখোমুখি। বৃদ্ধা তখনও মাথা নিচু করে বসে আছে। সোনালি বৃদ্ধার হাতে হাত রেখে বলল, আপনার কোনো চিন্তা নেই, আপনি স্বাচ্ছন্দ্যভাবে থাকুন এইখানে, কোনো কিছুর অভাব হবে না। এইখানে আরো অনেক মানুষ আছেন, সবাই একটা পরিবারের মতো, দেখবেন আপনার ভালো লাগবে। বৃদ্ধা কোনো কথা বলছে না।
সোনালি মিনিট দিয়ে অপেক্ষা করে উঠে দাঁড়ালো চলে যাবে বলে। বৃদ্ধা ওর হাতটা ধরে বলল, পারলে আমাকে ক্ষমা করে দিও। আসলে একটাই তো জীবন, এক জীবনই মানুষকে সমস্ত পাপ পুণ্যের হিসেব মিটিয়ে যেতে হয়। থাক না, কেন আবার এইসব কথা? একদিন যা চোখের জলের কারণ আমি হয়েছিলাম, আজকে সেই আমার চোখের জল মুছিয়ে দিচ্ছে। কথাগুলো বলতে বলতে বৃদ্ধা কান্নায় ভেঙে পড়ল। সোনালি বৃদ্ধার মাথায় স্নেহের হাত রাখল, ঠিক যেমন মা তার সন্তানের মাথায় রাখে। তারপর সে চলে গেল। ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় বৃদ্ধার মনে হলো সাক্ষাৎ মা দুর্গা যেন ওর সামনে থেকে নিজের উজ্জ্বল দীপ্তি ভরিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক 10 বছর আগে। তোমরা তো সবটাই জানতে, আমি তো তোমার বা তোমার ছেলের কাছে কিছুই লুকিয়ে রাখিনি। ও তো সব জেনে আমাকে ভালোবেসেছিল। হ্যাঁ, আমি মধ্যবিত্ত পরিবারের একজন সাধারণ মেয়ে। আমি তো লুকিয়ে রাখিনি। তুমি তো সব জেনে আমাকে বলেছিলে, তুই আজ থেকে আমার ছেলের বউ। এক নিমেষে সব বদলে গেল। দেখো সোনালি, যা বলেছি তা ভুলে যাও। আমার ছেলে কত বড় অফিসার তা তুমি জানো? সমাজে ওর একটা মান-সম্মান আছে। আর আমাদের আত্মীয়স্বজন সবাই হাই প্রোফাইল লোকজন। তাদের সামনে আমাদের একটা প্রেস্টিজ আছে। সেটা আমার সাথে প্রেম করার সময় তোমার ছেলে ভাবেনি। আজ মাঝপথে আমাকে ছেড়ে দেবে? আর তুমি একজন মা হয়ে সেটাকে সমর্থন করবে? আমি এই নিয়ে কথা বাড়াতে চাই না। আমার চোখের জলের কোনো দাম নেই। আমি পরিবারের বিরুদ্ধে গিয়ে তোমার ছেলের সাথে সম্পর্ক রেখেছিলাম। বারবার করে তোমার ছেলে কেঁদে বলতো, সোনালি তোমাকে ছাড়া বাঁচব না। ও চোখের জলের দাম দিতে গিয়ে আমি আমার বাবা মায়ের চোখের জল ফেলেছি। আর এটাই কি তার প্রতিদান? সোনালির কথা থামিয়ে সৌম্য বলে উঠল, আমি আমার মায়ের সিদ্ধান্তের বাইরে যেতে পারবো না। সে যখন চায় না, তাই আমি তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না। সৌম্য, প্লিজ সৌম্য, তুমি কথা বলো না। আমাকে এইভাবে ফিরিয়ে দিও না। না, সেদিন একটা অসহায় মেয়ে চোখের জলে দাম দেয়নি একজন দাম্ভিক নারী আর তার মেরুদণ্ডহীন ছেলে। টাকা, গাড়ি, বাড়ি, স্ট্যাটাসের কাছে হেরে গিয়েছিল মধ্যবিত্ত পরিবারের একজন সাধারণ মেয়ের ভালোবাসা, যে শুধু চেয়েছিল একজন মানুষকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে। প্রতারিত হয়েছিল একটা মন, হত্যা হয়েছিল একটা হৃদয়। আজ 10 বছর পর সেই অতীত কেমন যেন পাল্টি খেয়ে চোখের সামনে এসে আঙুল দিয়ে দেখিয়ে দিল, কিছু উচ্চশিক্ষার ডিগ্রি আর উঁচু বাড়ি, দামি গাড়িতে মানবতা থাকবে না। মানবতা, মায়া মমতা থাকে প্রকৃত শিক্ষায়, আবেগই মনে। সাজারি থাপ্পড়টা এসে পড়ল ওই 70 বছরের বৃদ্ধার গালে। সময়ের বিচারে আসামির সাজা নির্ধারিত। সময় বুঝিয়ে দিল, সে অন্ধ জহুরি। হিরে চিনতে তার ভুল হয়েছে। টাকা দিয়ে সুখ কেনা যায়, ভালোবাসা কিনতে অনেক বড় মূল লাগে, যেটা সবার থাকে না।